গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা কর্তা দাদার কেরদানি। ছোটবেলা থেকে আমার মেজ কর্তা দাদামশাইয়ের গুণগান শুনে শুনে কান ঝালাপালা হয়ে যেত। ছুটি ছাটাতে যখনই ডায়মন্ড হারবারে বাবাদের বিশাল পৈতৃক বাড়িতে যেতাম, বুড়ো ঠাকুমা ঠাকুমা আর মা পিসিমাদের মুখে মেজ কর্তা দাদামশাইয়ের প্রশংসা আর ধরত না। ওই অত বড় বাড়ি, বাড়ি ভর্তি কালো কালো কাঠের বিশাল বিশাল আসবাব, দেয়াল জোড়া চটা ওঠা গিল্টি ফ্রেমের বিরাট আয়না, 100 বিঘে জমি, তার মধ্যে 5টা কালো জলে ভরা প্রকাণ্ড পুকুর, তাতে মাছ কিলবিল করত, আম কাঁঠালের বন, নারকেল বাগান, বাঁশ বন, সবই ছিল যেন সোনার খনি। আর সবই নাকি হয়েছিল ওই মেজ কর্তা দাদামশাইয়ের দয়ায়। প্রশংসা করবে না কেন লোকে? ছেলেপুলে ছিল না যে ভাগ বসাবে, বিয়েই করেননি যে শ্বশুরবাড়ির লোকেরা এসে হাঙ্গামা বাঁধাবে। 3 পুরুষ ধরে সবাই মিলে নিশ্চিন্তে নির্বিঘ্নে ছাপর খাটে অষ্টপ্রহর হাত পা মেলে কেবল খেয়েছে আর ঘুমিয়েছে, আর লোহার সিন্দুক থেকে নগদ টাকা বের করে নিয়ে খরচ করেছে। অবশ্য 1 পুরুষ পেরোবার আগেই লোহার সিন্দুকের টাকা কড়ি চাঁচা পোছা। তখন আরও লোহার সিন্দুক থেকে গয়নাগাঁটিগুলো বের করে ওয়ারিসদের মধ্যে পঞ্চায়েতের মোড়ল এসে সমান সমান ভাগ করে দিয়ে গেল। তবু কি আর সবাই খুশি হল? আমাদের বুড়ো ঠাকুমা বলতেন, কিন্তু ওই থেকেই কান্তি মোড়লের আত্মার সদ্গতিও হয়ে গিয়েছিল। কারণ ওই গয়নার ডাঁই দেখে অবধি তার চোখ থেকে রাতের ঘুম বিদায় নিয়েছিল। তাছাড়া কোনো কোনো ছোকরা ওয়ারিশ ভাগাভাগিতে অসন্তুষ্ট হয়ে বাঁশ পেটা করে বুড়োকে গা ছাড়া করবে বলেও হয়তো ভয় দেখিয়ে থাকবে। মোট কথা, শেষ পর্যন্ত সে বিষয় আশয় ছেলেপুলেদের বুঝিয়ে দিয়ে লোটা কম্বল ও গিন্নিকে নিয়ে কাশিবাসি হয়েছিল। বলা বাহুল্য, সেখানে কিছু পয়সা কড়ি ও গঙ্গা তীরে ছোট একটা বাড়ি আগে থেকেই মজুত করা ছিল। সে যাই হোক গে, গয়নাগাঁটিও কারো চিরকাল থাকে না। শেষে এমন দিন এলো যখন একটা একটা করে সেগুলো বেচে বেচে তারও কিছু অবশিষ্ট রইল না। তখন ফলের বাগান, পুকুরের মাছ জমা দেওয়া ছাড়া আর গতি রইল না। তারপর সেগুলোকেও একে একে বেচে দিতে হলো। মোট কথা, আমরা যখন ছোটবেলায় ছুটি ছাটাতে ডায়মন্ড হারবারে যেতাম, তখন দেখতাম আমাদের বলতে আছে শুধু বিশাল এক পোড়ো বাড়ি, তার মধ্যে প্রকাণ্ড প্রকাণ্ড সব কালো হয়ে যাওয়া খাট আলমারি, যা কেউ কিনতে তো রাজিই হয় না, দিতে চাইলেও নিতে চায় না, কারণ কারো দরজা দিয়ে ওসব ঢুকবে না। আর ছিল দেয়াল জোড়া রংচটা আয়না, যাতে মুখ দেখে কার সাধ্যি। আর একটা পুকুর, তাও শ্যাওলাতে ঢাকা, কিন্তু নাকি হাঙরের মতো বড় বড় মাছে ভরা। আর ছিল বিশাল পোড়ো বাড়িটাকে ঘিরে শতখানেক আম, জাম, কাঁঠাল, পেয়ারা, বাতাবি লেবু, তেঁতুল, নারকেল, জামরুলের গাছ আর আগাছায় ভরা বিঘে 5 জমি। সেগুলি নাকি এমনভাবে দলিল দিয়ে লেখাপড়া করা যে কোনো কালে কেউ বেচতে পারবে না। বুড়ো ঠাকুরমার মুখে শুনেছি, তা না হলে ওগুলোরও ল্যাজের ডকা বাকি থাকত না। অথচ মেজ কর্তা দাদামশাই নাকি মহাপাজি ছিলেন। পড়াশুনোর নাম নেই, দিনরাত পাড়ার যত ডান পিটে বাপে তাড়ানো মায়ে খেদানো ছোকরা জুটিয়ে আজ এর পুকুরে মাছ মারা, কাল ওর আমবাগান সাফাই করা, আর যেখানে যত কুস্তির আখড়া আর গান কীর্তন, যাত্রা নাটকের আস্তানায় গিয়ে পাল্লা দেওয়া। তারই মধ্যে হঠাৎ একদিন ওদের দলকে দল নিখোঁজ হয়ে গেল। 2 দিন একটু শোরগোল, মা ঠাকমাদের অল্প একটু আফসোস। তারপর গায়ে এমনই গভীর শান্তি বিরাজ করতে লাগলো যে শোক দুঃখ ভুলে দুবেলা সবাই শিব ঠাকুরকে দুহাত তুলে ধন্যবাদ জানাত। গাঁয়ের দেবতা বুড়ো শিবতলার শিব ঠাকুর। সেকালে প্রতি বছর পুজোর সময় ঘটা করে শিবতলায় আলাদা করে ওই শিব ঠাকুরের পুজো হতো। শিব ঠাকুরের বিয়ে নাটক হতো, গাঁয়ের মাতব্বররা অভিনয় করতেন। তাই নিয়ে মেজ কর্তা দাদামশাইয়ের কি রাগ! নারদের পাঠ কখনো ওই আধবুড়োরা করতে পারে নাকি? নারদ সাজত কান্তি মোড়লের ঠাকুরদার জগা মোড়ল। সে কি নাচতে পারে না গাইতে পারে? নারদের চেহারা ছিল একটারও।
মোট কথা মেজ কর্তা দাদামশাইয়ের নারদ সাজার বড় শখ ছিল। তিনি ফেরারি হবার পর তাই নিয়ে দু চার জনাকে আক্ষেপ করতেও শোনা যেত। নাকি অদ্ভুত ভালো অভিনয় করতে পারতেন, চমৎকার দেখতে ছিলেন, খাসা গানের গলা ছিল, আর নাচতেন যেন কার্তিকের ময়ূরটি। বছরের পর বছর কেটে যেতে লাগল। মেজ কর্তা দাদামশাইয়ের কথা লোকে একরকম ভুলেই গেল। তার কপালের মাঝখানে যে তৃতীয় নেত্রের মতো একটা বড় তিল জ্বলজ্বল করত, তা পর্যন্ত কারো মনে রইল না। তার মধ্যে আমাদের বাড়ির অবস্থা ক্রমে পড়তে পড়তে আর কিছুই রইল না। ওই যে কান্তি মোড়লের কথা বললাম, তার ঠাকুরদার জগা মোড়লের তখন তেজারতি ব্যবসার ভারী বলবলা। আমাদের বাড়ির অর্ধেক জিনিসপত্র তারই কাছে বাঁধা দেয়া, মায় আমাদের ও গ্রামের অর্ধেক লোকের জমিজমার দলিলপত্র শুদ্ধ। থেকে থেকে জগাবুড়ো ভয় দেখাত, টাকা শোধ না করলে সম্পত্তি অধিকার করবে। এমন সময় কথা নেই বার্তা নেই, একদিন পুজোর সময় শিব ঠাকুরের বিয়ে নাটক দেখতে সকলে ব্যস্ত। এমন সময় জগা মোড়লের বাড়িতে ডাকাত পড়ল। তারা সিন্দুক ভেঙে গয়না গাঁটি, আর তার চেয়েও সাংঘাতিক কথা, স্টিলের ক্যাশ বাক্স বোঝাই বন্ধকি দলিলপত্র নিয়ে হাওয়া হয়ে গেল। আর কোনোদিনও তাদের টিকিটিও দেখা গেল না। জগা সেই যে শয্যা নিল আর উঠল না। কিন্তু গ্রাম শুদ্ধ সবাই বুড়ো শিব ঠাকুরকে বিশেষ পুজো দিয়ে এলো। আমাদের সকলেরই জমিজমা বেঁচে গেল। ওসব যে বাঁধা দেওয়া জিনিস, তার কোনো প্রমাণই রইল না। আরও কয়েক বছর পর ঘোড়ার ডাকে মাসে মাসে আমাদের গাঁয়ের ফেরারি ছেলেদের সবার বাড়িতে পয়সা কড়ি আসতে লাগল। আমার বুড়ো ঠাকুমার নামে এক ছড়া মুক্তোর মালা আর একটি চিঠি এলো। তাতে লেখা, মেজ কর্তা দাদামশাই জাহাজের নাবিক হয়ে প্রশান্ত মহাসাগরে নৌকাডুবি হয়েছিলেন, কিন্তু রাখে হরি মারেকে একটা ভাসমান নারকেল গুঁড়ি আঁকড়ে জোয়ারের জলের সঙ্গে তিনি একটি নির্জন দ্বীপে গিয়ে পড়লেন। দ্বীপের উপকূলে ঝিনুকের ছড়াছড়ি, এক একটা খোলেন আর ভেতর থেকে এই বড় একটা করে মুক্তো বেরোয়। খিদের চোটে পোকাটাকে খেয়ে ফেলেন আর মুক্তোটিকে কোঁচড়ে বাঁধেন। এমনি করে 2 বছর কাটাবার পর আরেকটা জাহাজ তাকে উদ্ধার করে। মুক্তোর কথা কাউকে বলেননি, দেশেও ফেরেননি, কিন্তু পুরনো বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে মুক্তো বেচার টাকা বাড়িতে পাঠিয়েছেন। এর বেশি যেন কেউ আশা না করে। এখনো কি জগামোড়ল নারদ সাজে? ইতি। ঠাকুমা বললেন, চিঠিটা যে জাল নয় তার প্রমাণ চিঠির ওই শেষের লাইনটি। নইলে মেজকর্তা কি আর লিখতে শিখেছিল যে অত বড় একখানা চিঠি ফাঁদবে? কাউকে দিয়ে লিখিয়েছিল। সেবার আমরা ঠিক করলাম শিব ঠাকুরের বিয়ে নাটক আমরা করব। হলদে হয়ে যাওয়া নাটকের পালার কপি খুঁজে বের করলেন ঠাকুমা। পোড়ো বাড়ির আগাছা কিছু পরিষ্কার হল, পুরনো পুজো মণ্ডপ ঝাড়া ঝোড়াই হল। সেখানে সেকালে যেমন হতো সেইভাবে নাটক করা হবে, তবে বুড়োদের অভিনয় করতে দেওয়া হবে না। অনেক বছর পরে আবার ঘটা করে শিবতলায় বুড়ো শিবের পুজো হচ্ছে। বুড়োরা সেটা হাতে নি, কিন্তু নাটক করব আমরা, অর্থাৎ ছেলের ছোকরারা। মেয়েদের পাটও ছেলেরা করবে, গানের দলে মেয়েরা থাকবে। পয়সা করি আমরা জোগাড় করলাম, কাজে কেউ আপত্তি করল না। সবই হলো, খালি নারদের পাঠ করবার লোক পাওয়া গেল না। নাচবে গাইবে দেখতে ভালো হবে এমন লোক পাওয়া গেল না। শেষটা ঠাকুমাই বললেন, আরে আমার ভাগ্নি দুষ্টুর জামাই কৃষ্ণকর, কলকাতার নাম করা অভিনেতা, ওকে আনিয়ে নে না। যেমনি দেখতে তেমনি নাচে গায়। তোদের সবাইকে ওর পাশে এক একটা দাঁড় কাকের মতো দেখাবে। বলিস তো আমি সব ব্যবস্থা করতে পারি। দাঁড় কাকের কথাটাতে কেউ খুশি না হলেও রাজি না হয়েও পারল না। তাই ঠিক হয়ে গেল কৃষ্ণকর নারদ সাজবে। তবে ব্যস্ত মানুষ, রিহার্সাল দিতে পারবে না। নাটকের এক কপি ওকে পাঠিয়ে দিলে নিজেই তৈরি হয়ে নেবে। নাটকের দিন বঙ্কুদা ওকে গাড়ি করে নিয়ে আসবেন। আমবাগানের পেছনে বঙ্কুদাদের ছোট্ট অতিথিশালায় যেন ওর ড্রেস রেডি থাকে। ও সন্ধ্যার মধ্যে সাজ বদলে নাটক শুরু হবার 10 মিনিট আগে মণ্ডপে উঠবে। কারো কারো একটু মন খুঁতখুত করলেও বঙ্কুদা বললেন, কৃষ্ণকরের কথার কখনো একচুল নড়নচড়ন হয় না। তাইতেই আমাদের সন্তুষ্ট থাকতে হল।
ষষ্ঠীর আগে বুড়ো শিবের মন্দিরে পুজো হল। ষষ্ঠীর দিন নাটক হল। নিজেদের প্রশংসা করা উচিত নয় জানি, তবু সত্যের খাতিরে বলতে বাধ্য হলাম যে অমন নাটক ইহলোকে খুব কম দেখা যায়। স্টেজ সাজানো, পার্ট মুখস্থ, ড্রেস পরা, শামিয়ানার নিচে লোক ধরে না। পুরনো পুজো মণ্ডপ আমাদের বাড়ির লাগোয়া। গ্রিন রুমটা বাড়ির একতলার একটা ঘরে। আর একটা দরজা থেকে মণ্ডপে যাবার পথ, সেটা দরমা দিয়ে ঘেরা। আরেকটা দরজাও আছে বাইরে থেকে যাওয়া আসার জন্যে। বিকেলেই বঙ্কুদা এসে জানিয়ে গেলেন কৃষ্ণকর এসে গেছেন। অতিথিশালায় বসে বঙ্কুদার সঙ্গে একবার মহড়াও দিয়েছেন। এখন বিশ্রাম করছেন, একেবারে সেজে গুজে স্টেজে উঠবেন। আমরা কেউ যেন ঝামেলা না করি। অনেকেই বলছিল এসব চাল ছাড়া আর কিছুই নয়। যাই হোক, অত নামকরা অভিনেতা বিনি পয়সায় অভিনয় করে যাচ্ছেন, সেই আমাদের পক্ষে যথেষ্ট। সন্ধ্যা এগিয়ে এলো, সবাই রেডি, অথচ কৃষ্ণকরের দেখা নেই। আমার ভাই অমি বড্ড মোটা বলে তাকে কোনো পার্ট দেয়া যায়নি। তার কাজ ছিল গ্রিন রুম আগলানো। শেষটা বঙ্কুদা তাকেই বলেন, যা তো একটু এগিয়ে দেখত, হয়তো অন্ধকারে আমবাগানে পথ হারিয়েছে। যা জঙ্গল তোমাদের বাড়িতে। আমরা এদিকে শুরু করে দিচ্ছি, প্রথম সিনে তো আর নারদ নেই। মণ্ডপের পেছনে প্যাঁ করে ক্লারিনেট বেজে উঠল। অমি আর আমি কৃষ্ণকরের খোঁজে বেরুলাম। বেশি দূর যেতেও হলো না। আমরা গ্রিন রুমের দরজা খুলেই দেখি নারদের বেশে কৃষ্ণকর সিঁড়ির ছোট ধাপটাতে দাঁড়িয়ে। কি ভালো দেখতে, কি বলবো। রংটং মেখে মাথায় জটার উপর জড়ির কাঁটা বেঁধে এমনই রূপ খুলেছিল যে সত্যিকারের নারদ যদি একবার দেখতেন তো নিশ্চয়ই বলতে পারি হিংসেই জ্বলে যেতেন। সে কি রূপ! কপালে চিত্র করেছেন, সেটা জ্বলজ্বল করছে। যাক, সবাই নিশ্চিন্ত হল। ততক্ষণে প্রথম সিনও শেষ হয়ে এসেছে। কৃষ্ণকরও আর বিলম্ব না করে মণ্ডপে উঠে পড়লেন। সে যে কি অদ্ভুত অভিনয়! যারা দেখেছিল সবাই একেবারে হাঁ। কৃষ্ণকর নিজেও নাকি কখনো এত ভালো অভিনয় করেননি। সিনের পর সিন হয়ে যেতে লাগল। কৃষ্ণকরের দেখা দেখি অন্য সকলেও বেজায় ভালো অভিনয় করতে লাগল। ইন্দ্রজালের মতো নাটক চলতে লাগল। দ্বিতীয় অঙ্কের পর আর নারদের পার্ট ছিল না। তার শেষ সিনটি এবার শুরু হবে। এমন সময় কৃষ্ণকর অমিকে কানে কানে বললেন, পেছনের দরজা আমার শত্রু এসেছে, যেমন করে পারো ঠেকাও, আমার পালাটুকু শেষ না হওয়া পর্যন্ত, তারপর যা হয় হোক। এই বলে তিনি মণ্ডপে উঠে গেলেন। সঙ্গে সঙ্গে বাইরে যাবার ছোট দরজাতে আস্তে আস্তে কে টোকা দিতে লাগল। আমরা কেউ কান দিলাম না। অমি জানলা দিয়ে উঁকি মেরে কাকে যেন একটা ধমক দিয়ে আবার এসে বসল। জিজ্ঞাসা করাতে বলল, ঢং করার জায়গা পায়নি, ব্যাটা কলাপাতা জড়িয়ে সংসেজে ভয় দেখাবার তালে আছে। আমি কিন্তু অনেক চেষ্টা করেও লোকটার দেখা পেলাম না। দ্বিতীয় অঙ্ক শেষ হয়ে গেল। কৃষ্ণকর বিপুল হাততালিতে কানে তালা লাগিয়ে গ্রিন রুমে এসে অমিকে বললেন, বাহ, ব্যাটাকে খুব ঠেকিয়েছ দেখছি। তোমার জন্য কি করতে পারি বলো দেখিনি? বড় আনন্দ দিয়েছ। আচ্ছা, পুকুরটাকে সাফ করিয়ে একটু জল ছেঁচে ফেলার ব্যবস্থা করো। এই বলে দরজাটা একটু ফাঁক করে অন্ধকার পথে বেরিয়ে গেলেন। সেখানে শত্রু আছে বলে এতটুকু ভয় দেখলাম না। অভিনয় শেষ হয়ে গেল। সবাই কৃষ্ণকরকে খুঁজতে লাগল, অথচ তাকে কোথা খুঁজেও পাওয়া গেল না। বঙ্কুদারা কয়েকজন শেষ পর্যন্ত আমবাগানের অতিথিশালায় গিয়ে হাজির হলেন। দেখেন বাইরে থেকে তালা দেয়া, যেমন কৃষ্ণকরকে বলে দেয়া হয়েছিল। সবাই অবাক হয়ে এদিক ওদিক দেখতে লাগলেন। হঠাৎ কে যেন বলে উঠল, কে কে ওটা কি অন্ধকারে গাঢাগা দিয়ে বেড়াচ্ছে? সবাই মিলে তাকে হিড় করে টেনে আলোর সামনে আনতেই দেখা গেল কিম্ভূত কিমাকার এক মূর্তি, পরনে কলাপাতা ছাড়া আর কিচ্ছু নেই। চোখে মুখে প্রচুর মেকআপ লেপটে রয়েছে। বঙ্কুদাকে দেখেই সে তাকে জাপটে ধরে বলল, দাদা, এই বিপদে ফেলবার জন্যই কি আমাকে কলকাতা থেকে নিয়ে এলেন? বঙ্কুদার দুচোখ কপালে উঠে গেল। সে কি, কেষ্ট তুমি? তবে কে অভিনয় করে গেল? লোকটা হতাশভাবে মাথা নাড়ল। সে তো জানি না,
আমবাগানের সবচেয়ে অন্ধকার জায়গায় ড্রেস ট্রেস পরে যেই পৌঁছেছি অমনি বাঘের মতো আমার ঘাড়ের ওপর পড়ল। কোনো কথা বলল না, খালি আমার ড্রেস খুলে নিয়ে নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি কি করি, সেই ইস্তক কলাপাতা জড়িয়ে বেড়াচ্ছি। এটা কি খুব ভালো কাজ হলো? বঙ্কুদা যেন আকাশ থেকে পড়লেন। কি আশ্চর্য, না হয় কলাপাতা পরেই গ্রিন রুমে যেতে। দরজাটা তো দেখিয়ে দিয়েছিলাম। গেছিলাম, কিন্তু একজন ষণ্ডামতো ভদ্রলোক এমনি তেড়ে এলেন যে পালাবার পথ পাইনি। আহা, এখানে ফিরে এসেও তো অন্য কাপড় পরে গিয়ে আমাদের খবর দিতে পারতে। জাল নারদকে তাহলে ধরা যেত। কি করে ঢুকব? দরজায় তালা দেয়া, চাবিটা পাছে হারায় বলে মাথার ফাটটার সঙ্গে সেফটি পিন দিয়ে আঁটা। মাথার ফাটটা তো তার মাথায়। সত্যি বলবো কি, সবাই তাজ্জব বনে গেল। গরু খোঁজা করেও সে লোকটাকে পাওয়া গেল না। ড্রেস শুদ্ধ একেবারে হাওয়া। শেষ পর্যন্ত তালা ভেঙে ঘরে ঢুকে সবাই একেবারে থ। ঘরের মেঝেতে নারদের ড্রেস পরে আছে, যেন কেউ এইমাত্র ছেড়ে গেছে। মাথার জরির ফাটটার সঙ্গে সেফটি পিন দিয়ে চাবিটা আঁটা, অথচ দরজাটা বাইরে থেকে যেমন তালাবন্ধ করা হয়েছিল তেমনি ছিল। অনেক কষ্ট করে সেদিন কৃষ্ণকরকে ঠান্ডা করতে হয়েছিল। ঠাকমা নিজে এসে তার পায়ে ধরাতে তবে তার রাগ পড়েছিল। পরদিন লোক ডেকে পুকুর ছেঁচা হলো। কি জানি জলে ডুবে ডুবে গিয়ে যদি থাকে। কিচ্ছু উঠল না, শুধু রাশি রাশি মাছ আর কচ্ছপ, শ্যাওলা আর কয়েকটা সেকালের ঘটি ঘড়া আর স্টিলের একটা মকরের নকশা দেয়া ক্যাশ বাক্স। শ্যাওলা জমে তার দফা শেষ। ঢাকনা খুলতেই ভেতর থেকে কতগুলো কাগজপত্র আর একটা হীরের কণ্ঠি মাটিতে পড়ল। তাই দেখে আমার বুড়ো ঠাকমা বলে উঠলেন, আরে, এ যে বুড়ো শিবতলার শিব ঠাকুরের হারানো গলার কণ্ঠি। আমার শাশুড়ি বলতেন, পুরুত ঠাকুর ওটাকে সরিয়ে জগামোড়লের কাছে বন্ধক দিয়ে গাঁজার পয়সা জোগাড় করেছিল। তখন সকলের খেয়াল হল। কে যেন বলল, তাই তো তাই তো, এই ভাঙা ক্যাশ বাক্সটাও তবে বুড়োর সেই দলিলপত্রের হারানো ক্যাশ বাক্স। তার উপরও তো এরকম মকর নকশা তোলা ছিল বলে শোনা যায়। আর ওই পচা ধচাগুলো তাহলে কি? অমনি 5 জনে তাকে ধমকে থামিয়ে দিল। দূর দূর, বাজে বকিস নে তো, আমাদের দলিল টলিল ঠিক আছে। হীরের কণ্ঠিটাকে শুদ্ধ করে নিয়ে আবার শিব ঠাকুরের মাথায় পরানো হলো। সেই উপলক্ষে রাতে আমার ঠাকমা সবাইকে খুব মাছ কচ্ছপ খাওয়ালেন। শোবার আগে বারবার বলতে লাগলেন, যাক, যেখানকার যা সব ভালোভাবে শেষ হলো। শিব ঠাকুর তার কণ্ঠি ফিরে পেলেন। বুড়ো ঠাকমা ফিক করে হেসে বললেন, আর মেজকর্তা দাদামশায়েরও নারদ সাজার শখও মিটল। ওর কাছে কৃষ্ণকর কিসে আর কিসে, সোনায় আর শীষে। কপালের মধ্যিখানে কালো কুচকুচে তৃতীয় নেত্রটি দেখেই আমি তাকে ঠিক চিনে ফেলেছি। তাই না শুনে 3-4 জন ধূপধাপ মুচ্ছ গেল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন লীলা মজুমদারের লেখা কর্তা দাদার কেরদানি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।